আকাশ যখন মেঘে ঢাকা কিংবা ভরা তারায়, নানান রকম কল্পনারা ভিড় করে সব দাঁড়ায়। সবাই কেমন গল্প বলে পাড়িয়ে দিচ্ছে ঘুম। ঠিক তখনই স্বপ্ন দেখায় গল্পের মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা। দেখেছো, শুধু ভালোবাসার মরশুমের বন্ধুরা নাকি, সঙ্গে গল্পের মরশুমের শ্রোতা বন্ধুরা। কেমন আছো সবাই? আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস মানে স্পেশাল কিছু হবে না, তাই কি হতে পারে? আজ আমরা নিয়ে চলে এসেছি ব্যাক টু ব্যাক দুখানা লাভ স্টোরি। হ্যাঁ জানি তো, গত পর্বে আমরা বাকি রেখেছিলাম বৃষ্টি থামার শেষে গল্পটা। সেই গল্পের অন্তিম পর্ব তো আসছেই, সঙ্গে আরও একটা নতুন গল্প, একটি সহজ প্রেমের গল্প। ব্যাক টু ব্যাক দুটো লাভ স্টোরি, শুনতে তৈরি তো? প্রথম গল্প, বৃষ্টি থামার শেষে। গল্পের লেখিকা অন্তরা হাজরা, গল্প পাঠে রয়েছে অন্তরা নিজেই। অন্তরার সঙ্গে অন্যান্য ভূমিকায় আমি তোমাদের বন্ধু প্রীতম তো আছি, সঙ্গে রয়েছে সায়ন। তাহলে চলো আজ আর সময় নষ্ট না করে শুরু করি আজকের প্রথম গল্প, বৃষ্টি থামার শেষে, অন্তিম পর্ব। তা কি খবর মেঘবালিকা? আজকেও বাস নিখোঁজ নাকি? রাই চমকে পিছন ফিরে তাকালো। ভেজা শার্টের হাতাগুলো গুটোনো, কাঁধে সেই ল্যাপটপ ব্যাগ, হাতে কালো ফোল্ডিং ছাতা, যেটা থেকে টপ টপ করে জল পড়ছে। রাইয়ের মুখটা শক্ত হয়ে গেল। এ কি আপনি? অভিরাজ ছাতাটা ঝেড়ে শেডের নিচে দাঁড়ালো, ঠিক কালকের মতোই একটু দূরত্ব রেখে। হ্যাঁ আমি। এখানে কি করছেন আপনি? বাস স্টপে তো ফ্লাইট ধরার অপশন নেই, তাই অপেক্ষা করছি মেঘবালিকা। মেঘবালিকা? হ্যাঁ, কাল থেকে নামটা আমার মাথায় ঘুরছে। বৃষ্টি, আপনি, বাস স্টপেজ, একদম পারফেক্ট। আমি মোটেও মেঘবালিকা নই। তাহলে তুমি কে মেঘবালিকা? বলবো কেন আমি কে? না না বললে আমি ধরে নেব তুমি ওই মেঘবালিকা। রাই এবার বিরক্ত হয়ে গেল। এই লোকটা তো মহা জ্বালাতনে ফেললো, কানের কাছে বকেই যাচ্ছে। বিরক্ত হয়ে ও বলে ফেললো, বলছি না আমার নাম মেঘবালিকা নয়, আমার নাম রাই। রাই? বাহ, কিন্তু মেঘবালিকা নামটাও খারাপ নয় মোটেই। কাল যেভাবে মেঘলা আকাশের মতো মুখ করে দাঁড়িয়েছিলে। শুনুন, আমাকে ওইসব নামের ডাকবেন না, আমার একদম পছন্দ নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে কি বলে ডাকবো? বৃষ্টি বিলাসী? না না, বর্ষা সুন্দরী। একদম নয়, কোনোটাই নয়। ঠিক আছে ঠিক আছে, রাই, রাইটাই ভালো। তবে মেঘবালিকাটা মনে মনে থাক, ওটা আমার দেওয়া। রাই এবার আর কিচ্ছু বলল না, কিন্তু নাকটা একটু লাল হয়ে গেল। ছাতাটা আরো শক্ত করে ধরলো। আপনি কি রোজই এই রুটেই যান? না, কাল আমার গাড়িটা খারাপ হয়েছিল বলে বাস, আর আজ ইচ্ছে করেই বাস। ইচ্ছে করেই মানে? মানে ওয়েদারটা বেশ ভালো, বর্ষাকাল তো আমার প্রিয় ঋতু, ভাবলাম একটু এনজয় করা যাক। বাবা, এই তো গতকাল পর্যন্ত প্রিয় ঋতু ছিল শীত, আজকে বর্ষা হয়ে গেল। আসলে গতকাল বৃষ্টিতে এক বালিকার দেখা পেলাম কি না, আর তারপর থেকেই কেন জানি না বর্ষাটাই আমার বড্ড প্রিয় ঋতু হয়ে উঠেছে। রাই কিছু বলল না, ও জানে এখন যদি কিছু বলতে যায় লোকটা প্রচুর বকে দেবে। আর ওর কথা বলারও এখন ইচ্ছে নেই, বাড়ি ফিরতে লেট হয়ে যাচ্ছে। এদিকে বাইরে বৃষ্টিটাও আরো জোরে নামলো, একেবারে বজ্র বিদ্যুৎ সহ। দোকানদার ওই দিদিটাও আজ কিছু বলছে না, শুধু একবার ভালো করে ওদের দেখে নিয়ে ঝাঁপটা টেনে দিল। অভিরাজ পকেট থেকে ফোনটা বের করলো, আবার ঢুকিয়েও ফেললো তৎক্ষণাৎ। বাই দ্য ওয়ে, কাল আপনি অটো পেয়ে গেলেন,
আমি কিন্তু প্রায় আরও 40 মিনিট, হ্যাঁ, নয় করে 40 মিনিট দাঁড়িয়েছিলাম। বাপরে বাপ, শেষে একটা খালি ট্যাক্সি পেলাম জানেন। কথাটা শুনেই রাইয়ের মনটা খারাপ হয়ে গেল। কাল রাতে সত্যিই খারাপ লাগছিল। বাড়ি পৌঁছে সমানে মনে হচ্ছিল লোকটা কিছু পেয়েছে যানবাহন। ইস, আজকে আর থাকতে না পেরে আস্তে করে বলেই ফেললো, সরি, আসলে তখন না। আরে না না, সরি কেন, আপনি ঠিকই করেছেন। ফাঁকা রাস্তায় একা একটা মেয়ে অটো পেয়ে উঠে যাওয়াটাই তো স্বাভাবিক। ইনফ্যাক্ট আমি তো বলবো আপনি বুদ্ধিমানের মতো কাজ করেছেন। আপনি কাল ঝগড়াও করছিলেন, কেন ঝগড়া করছিলেন? আসলে কাল আপনি খুব ভয় পাচ্ছিলেন তো, খুব। সেটা দেখে মনে হলো যদি একটু ঝগড়া করি তাহলে হয়তো ভয়টা ভুলে যাবেন। রাগটা বোধহয় ভয়ের থেকে ভালো, কি বলেন? রাই একদম স্তব্ধ হয়ে গেল। ওর হাতে ধরা ছাতাটা যেন একটু কেঁপে উঠল। বাইরে তখনও অঝরে বৃষ্টি, কিন্তু বাস স্টপের ভেতরের হাওয়াটা কালকের মতো অতটা ভারী নয়, আজকে বেশ হালকা হালকা ফুরফুরে। ঠিক তখনই দূরে বৃষ্টির চাদর ফুঁড়ে 235-এর ঘোলাটে হেডলাইটটা দেখা গেল। রাই ছাতাটা বন্ধ করে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে উঠে পড়ল বাসে। অভিরাজও পেছন পেছন আসছে বুঝতে পারল। আজকে বাসটা বেশ ফাঁকা, জানলার ধারে একটা সিটও পেয়ে গেল। ভেজা শাড়ির আঁচলটা সামলে ধপ করে বসে পড়ল। একটা লম্বা নিঃশ্বাস ফেলল। অভিরাজ উঠেছেও জানে, কিন্তু সেদিকে আর তাকালো না। এদিকে বাসটা জল ঠেলতে ঠেলতে চলতে শুরু করলো। জানলার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। রাই বাইরের দিকে তাকিয়ে আছে। আজকে ভিড় তো নেই, সবাই নিজের মতো বসে আছে। মিনিট 5 পর কন্ডাক্টর এসে টিকিট চাইল। রাই ব্যাগ থেকে টাকাটা বের করে টিকিটটা নিল। তারপর কি মনে করে বাসের চতুর্দিকটা একবার ভালো করে দেখে নিল। না, ছেলেটা তো নেই। কখন নামলো, কোন স্টপেজে, ও তো খেয়ালই করেনি। বাসটা তো মাঝে কোথাও থামেনি, নাকি থেমেছে? রাই মনে করতে পারল না, এতটাই নিজের ভাবনায় ডুবেছিল। নিজের স্টপেজ আসতেই রাই ধীর পায়ে নেমে গেল। বৃষ্টিটা এখন একটু ধরেছে। একবার পিছন ফিরে চলন্ত বাসটার দিকে তাকালো। না, লোকটার তো আর দেখা পাওয়াই গেল না। বাবা, ভূত টুত নাকি, একেবারে উবে গেল। পরক্ষণেই মাথায় আর একটা ভাবনা এলো। বাসে উঠে কি কথা বলা উচিত ছিল? অন্তত একবার সরি, মানে গতকালের জন্য। কিন্তু ও তো লোকটাকে চেনেই না, অচেনা একটা লোককে এতবার সরি বলবে? ইস, লোকটা তোর নামও জেনে গেছে। কই, লোকটার নাম তোর জানা হলো না। ছাতাটা শক্ত করে ধরে ভেজা রাস্তা দিয়ে বাড়ির গলির দিকে হাঁটতে শুরু করলো রাই। টিপ টিপ বৃষ্টির মধ্যেও কানে বাজছে মেঘবালিকা। রাত 11:30। অন্ধকার ঘরে খাটে হেলান দিয়ে বসে আছে অভিরাজ। চোখ বন্ধ করলেই সেই মুখটা, ভেজা শাড়ির আঁচল সামলাতে ব্যস্ত, রাগে লাল হয়ে যাওয়া না। আর আমাকে ওইসব নামে ডাকবেন না। অনেকদিন পর কারোর জন্য এই রকম ফিল হচ্ছে। সমানে মুখটা চোখের সামনে ভাসছে। বাইরে থেকে সাধারণ মনে হলেও অভিরাজ কিন্তু একেবারে অসাধারণ ছেলে। বয়স ওই 27-28 সবে। কলকাতায় নিজের ফার্ম, অ্যাটিক ডিজাইন স্টুডিওস। বাবা মা দুজনেই রাজ্য সরকারের উঁচু পদে কর্মচারী। চাইলে ওদের ছায়াতেই থাকতে পারত, কিন্তু নিজের জেদে একেবারে শূন্য থেকে সে শুরু করেছে। গাড়ি আছে 2-1টা, তবু মাটির কাছাকাছি থাকবে বলে বাস ট্যাক্সিতেই চড়ে। কালকে বৃষ্টির জন্য গাড়ি নিয়েই বেরিয়েছিল, কিন্তু ওই খারাপ হয়ে গেল। আর আজ গাড়ি ঠিক থাকা সত্ত্বেও ইচ্ছে করে বাস স্টপে গিয়েছিল। ওই যে বললাম, বড্ড মনে ধরেছে যে। দুদিনেই রাইয়ের সব খবর জোগাড়ও করে ফেলেছে অভিরাজ। সরকারি অফিসেই কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রির কাজ করে। 3 মাস হলো জয়েন করেছে। বাড়ির রুট, ফোন নাম্বার সবকিছুই জেনে গেছে। চাইলে মেসেজ একটা করতেই পারে, বাড়ি পৌঁছেছে কিনা জানতে পারে, কিন্তু না, করবে না। যদি কোনোদিন নিজে থেকে ফোন নাম্বার দেয় রাই, তবেই যোগাযোগ করবে ফোনে।
জানলায় দাঁড়িয়ে ভাবছিল অভিরাজ। কাল পর্যন্ত যে বর্ষাটা বিরক্তিকর ছিল, আজ সেই প্যাচ প্যাচে বর্ষাটাই বড্ড ভালো লাগছে। আসলে প্রেমে পড়ার তো কোনো বয়স সময় এসব হয় না। অনেক বছর পর নিজের মনে ভালো লাগাটা আবার জন্ম নিয়েছে। এত তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে দেওয়া তো সম্ভব নয়। রাত 12টা, ঘরের আলো নেভানো, বিছানায় এপাশ ওপাশ করছে রাই। ঘুম আসছে না। চোখ বুজলেই সেই মুখ, ভেজা শার্ট, ল্যাপটপ ব্যাগ আর ওই ফিচকে হাসিটা, আর সেই ডাক মেঘবালিকা। আসলে কেউ কখনো ওই নামে তোকে ডাকেনি। রাগ হওয়ার কথা, কিন্তু রাগ তো হচ্ছে না। নামটা শুনলে বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠছে। বিছানা ছেড়ে চটপট উঠে পড়ল রাই। বাইরে তখনও বৃষ্টি। কাল পর্যন্ত অচেনা একটা লোক, তার জন্য আজ ঘুম উড়ে গেল। কি লজ্জাটাই না করছে। বিছানা থেকে নেমে আয়নার সামনেও দাঁড়ালো। অন্ধকারে নিজেকে দেখল। খোলা চুল, চোখের নিচে ক্লান্তির কালি, আলনায় ঝুলছে লালচে ভেজা সেই শাড়িটা। আমার কি হয়েছে? আমি তো প্রেম টেমে বিশ্বাস করি না, তাহলে এরকম ছটফটানি? আয়নার উল্টো দিকের মেয়েটা একটু হাসলো। রাইও হাসলো নিজের অজান্তে। আর তখনই বুঝলো হাসিটা কেমন যেন অন্যরকম লাগছে। তড়িঘড়ি এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মনে মনে নিজেকেই বকলো, ঘুমো 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 রাই, ওসব ভাবিস না, ওসব ভুলে যা ভুলে যা। এই বয়সে আর প্রেমে পড়তে হয় না, ভুলে যা ভুলে যা ভুলে যা, ঘুমো ঘুমো। অভিরাজ গাড়িটা আজ একটু দূরেই পার্ক করে রেখে হেঁটে হেঁটে বাস স্টপের দিকে আসছিল। ও জানতো এই সময়টাতেই রায়কে এখানে পাওয়া যাবে। এটাই তো ওর বাড়ি ফেরার সময়। আজ ওয়েদারটা ততটাও খারাপ নয়, বৃষ্টি হচ্ছে তবে ঝিরঝির করে। অভিরাজের একটু দেরি হয়ে গেছে, দ্রুত পায়ে হাঁটছে। ঠিক তখনই ওর পাশ দিয়ে 235 বেরিয়ে গেল। অভিরাজ ভাবল, যা, আজ আর দেখা পাবে না। তবুও খানিকটা হেঁটে খানিকটা দৌড়ে বাস স্টপে পৌঁছলো। আর গিয়ে যে দৃশ্যটা দেখলো, তার জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না। বাস স্টপের ভাঙা বেঞ্চটায় চুপ করে বসে আছে রাই। ব্যাগটা বুকের কাছে চেপে ধরে আছে। মাঝে মাঝে কেঁপে উঠছে। ঠান্ডা লাগছে নাকি কাঁদছে? একটু ঘাবড়ে গেল অভিরাজ। আস্তে আস্তে ওর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর খুব নরম গলায় বলল, বৃষ্টি কি আজ কম পড়েছে মেঘবালিকা? না মানে চোখের জলে ভাসাচ্ছ চারিদিক, তাই বললাম। রাই চমকে মুখ তুলল। চোখ দুটো লাল। সোজা তাকালো অভিরাজের চোখের দিকে। মেয়েটার চোখে এক রাশ যন্ত্রণা। আর সেই যন্ত্রণাটা দেখে মুহূর্তের মধ্যে অভিরাজের শরীরে যেন হাজারটা পিন ফুটল। জেদি একগুঁয়ে ছেলেটা বহু বছর পর নিজের মেঘবালিকাটিকে খুঁজে পেয়েছে। ভালো করে পরিচয় হওয়ার আগেই তার চোখে জল? না, এটা তো হতে পারে না। অভিরাজ আর দাঁড়িয়ে থাকলো না, হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর বেশ নরম গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে রাই? তুমি এখানে বসে কাঁদছো কেন? না মানে কেউ কিছু বলেছে? রাই মুখটা ঘুরিয়ে নিল। তখনও চোখ থেকে মোটা মোটা জলের ফোঁটা গড়িয়ে পড়ছে। কি হলো? জিজ্ঞাসা করছি তো, কি হয়েছে? মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? কেন বারবার জিজ্ঞাসা করছেন? কে হন আপনি আমার? কেন বলবো আপনাকে আমার কি হয়েছে? যেদিন থেকে দেখা হয়েছে বিরক্ত করে যাচ্ছেন। কি চাই আপনার? কি চাই আপনার বলুন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কোনো একটা বিষয় নিয়ে তুমি নিশ্চয়ই খুব ডিস্টার্ব। আচ্ছা, আমাকে কারণটা বলা যাবেই না? না না, বলা যাবে না। অপরিচিত কাউকে আমি কেন বলবো আমার কি হয়েছে? রাই, তোমার কাছে আমি অপরিচিত হতেই পারি, কিন্তু আমার কাছে তুমি কিন্তু অপরিচিত নও। রাই অবাক হয়ে তাকালো। অভিরাজ একেবারে মুখস্থর মতো বলতে শুরু করলো, ওয়েল, লেট মি কমপ্লিট। তোমার নাম রাই সেন। বাবা সুব্রত সেন নিজের ব্যবসা করেন। মা মাধবী সেন, হোমমেকার। তুমি ছোটবেলায় রাধারানী গার্লসে পড়তে, তারপর ওই শ্রীরামপুর মিশন কলেজ থেকে গ্র্যাজুয়েশন, ঠিক তো? এখন ডালহাউজিতে সরকারি দপ্তরে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছো 3
মাস হলো জয়েন করেছো। মাইনে 18,000, রাইট? আসল বাড়ি মোহনপুরে হলেও এখন থাকা হয় কলকাতায়, কসবা বোসপুকুরের কাছে। ফোন নাম্বারটা বলবো? এক নিঃশ্বাসে সবটা বলে থেমে গেল অভিরাজ। রাই এবার বেশ আশ্চর্য। আপনি আপনি এত খোঁজ নিয়ে নিয়েছেন আমার সম্পর্কে, কেন? তার উত্তর আমি পরে দেব। তার আগে তোমাকে বলতে হবে যে তুমি কাঁদছো কেন। এত যখন খোঁজ নিয়েছেন, এটাও খোঁজ নিয়ে জেনে যাবেন? সেটা জানতে আমার 5 মিনিট লাগবে না, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই কি হয়েছে। রাই তখনও বলতে নারাজ। এবার সত্যি সত্যি রেগে গেল অভিরাজ। সামনে এগিয়ে গিয়ে ওর কাঁধ দুটো ধরে একটু জোরেই বলল, কি হলোটা কি? বলবে কি বলবে না, নাকি আমি অন্য ব্যবস্থা করব? আমার অফিসের বস, লোকটার নামে সবাই অনেক কিছু বলে, মহিলাদের সাথে খারাপ ব্যবহার করে। আমি শুনেছিলাম, কিন্তু আমার সাথে কিছু করেনি কখনো। আজ ফাইলটা দিতে ওনার কেবিনে গিয়েছিলাম, তখন কেবিনে আর কেউ ছিল না, আর উনি খুব নোংরা ভাবে তাকাচ্ছিলেন, রাইট? হ্যাঁ, মনে হচ্ছিল চোখ দিয়ে উনি আমার শারীরের ভেতরটাও বোধহয় দেখতে পাচ্ছেন। খুব বাজে নোংরা কথা বলছিলেন, ইঙ্গিত করছিলেন। ঘেন্নায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। তারপর বললেন ওনার কথা শুনলে উনি আমাকে পার্মানেন্ট করে দেবে। অভিরাজ এক মুহূর্ত দেরি করলো না, রাইকে ধরে আবার ওই ভাঙা সিটটায় বসিয়ে দিল। বাইরে বৃষ্টিটা তখন আরও জোরে নেমেছে। রাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অভিরাজ, তারপর বলে উঠল, রাই, তোমাকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ কিভাবে করব? চাকরিটা চলে গেলে আমার খুব প্রবলেম হয়ে যাবে। তুমি জানো না এই চাকরিটা আমার কত প্রয়োজন। মাত্র 3 মাস হলো আমি জয়েন করেছি। আমি জানি তোমার দরকারটা আমার জানা আছে, কিন্তু নিজের মান সম্মান জলাঞ্জলি দিয়ে এই চাকরিটা করা ঠিক কতটা যুক্তিযুক্ত একবার ভেবে দেখেছো? আজ তুমি চুপ করে থাকলে কাল কিন্তু ও আরো একটা মেয়ের সঙ্গে একই কাজ করবে, আর তারপরের দিন আর একজনের সঙ্গে। ওই লোকটা একটা অপরাধী রাই, আর ওকে এতদিন ধরে সবাই মাথায় তুলেছে। সবাই চুপ করে থেকেছে বলেই ওর এত সাহস বেড়েছে। কেউ কিচ্ছু বলেনি, ও ভেবেছে ও যা খুশি তাই করতে পারে। কিন্তু আমার ভয় করছে, যদিও আমাকে তাড়িয়ে দেয়, যদি আমার নামে উল্টোপাল্টা কিছু বলে। ভয় পেও না, সবাই যদি ভয় পায় তাহলে প্রতিবাদটা কে করবে? আমি একা কি করব? তুমি একা নও, আমি তোমার পাশে আছি। কাল অফিসে গিয়ে তুমি সোজাসুজি বলবে যে তোমার সঙ্গে ও যে ব্যবহারটা করেছে তার জন্য ওর ক্ষমা চাওয়া উচিত, না হলে শাস্তির জন্য যেন ও প্রস্তুত থাকে। যদি ও ক্ষমা না চায়? তাহলে আইন আছে, তুমি নিজে এগো, দেখবে তোমার পাশে তুমি অনেককে পাবে। এতদিন যারা চুপ করেছিল, ভয় পেয়েছিল, তারাও মুখ খুলবে। মনে রাখবে রাই, যারা আড়ালে নোংরামি করে, অন্ধকারে কুপ্রস্তাব দেয়, তাদের আসলে সামনে আসার ক্ষমতা সবচেয়ে কম। তারাই আসলে ভীতু, ওরা ভয় দেখিয়ে বাঁচে। তুমি একবার ঘুরে দাঁড়ালে দেখবে ওই ভয়টাই ওর চোখে ফিরে এসেছে। রাই এবার অভিরাজের দিকে তাকালো। এই প্রথম উল্টো দিকের মানুষটার উপর অদ্ভুত একটা ভরসা হচ্ছে, কেন জানে না। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু রাইয়ের বুকে যে ঝড়টা উঠেছিল সেটা ধীরে ধীরে শান্ত হচ্ছে। পরের দিন ডালহৌসি অফিস। রাই কোনো রকম অনুমতি ছাড়াই সোজা ঢুকলো বসের কেবিনে। রমেশ চৌবে ফোন থেকে চোখ তুলে হাসল, সেই নোংরা হাসিটা। হ্যালো বিউটিফুল, কি ব্যাপার আজ সরাসরি আমার কাছে? মেঘনা চাইতেই তো জল। সোজাসুজি লোকটার দিকে তাকালো রাই, তারপর বলে উঠল, কাজের কথা বলতে এসেছি।
কাল আপনি যে ভাষায় আমার সঙ্গে কথা বলেছেন, যে নোংরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছেন, সেটা কোনো বস তার কর্মচারীর সঙ্গে করে না। সেটাই শেখাতে এসেছি। রমেশ এবার অপ্রস্তুত। আশেপাশে সবাই দেখছে, আস্তে কথা বলো। ভুলে যেও না তুমি কন্ট্রাকচুয়াল বেসিসে ঢুকেছো, যে কোনো সময় তোমায় ছুঁড়ে ফেলে দেবো। ভয় দেখিয়েই তো এতদিন চলেছেন। কন্ট্রাকচুয়াল বলে আমি দুর্বল আর আপনি ক্ষমতাবান, এই ধারণাটা আপনাকে সাহস দিয়েছে না? কিন্তু সম্মানের সঙ্গে না কোনো কম্প্রোমাইজ চলে না মিস্টার চৌবে। যে চাকরিতে সম্মান নেই সেই চাকরি আমার চাই না। রমেশ ঘামতে শুরু করেছে, কারণ কেবিনের বাইরে তখন লোক জড়ো হতে শুরু করেছে। ওকে ওকে সরি, তুমি একটু চুপ করো, আমি আর এরকম করব না। আপনার দুঃখ আপনার কাছেই রাখুন, ভবিষ্যতে কাজে আসবে। আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন। আমি আজই রিজাইন করব আর আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ করব, যাতে আমার পরে আর কোনো মেয়েকে এই পরিস্থিতিতে পড়তে না হয়। কথাগুলো বলেই গেটের বাইরে বেরিয়ে গেল রাই। পিছন ফিরে তাকালো না। সত্যি খুব হালকা লাগছে। গেটের বাইরে বেরিয়েই দেখতে পেল উল্টো দিকে একটা বড় কালো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অভিরাজ। সুটেড বুটেড, চোখে আবার দামি সানগ্লাস। রাই দৌড়ে গেল, হেসে ফেলল। খুব হালকা লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওহো, আমি তো আপনার নামটাই জানি না। মৃদু হেসে হাতটা বাড়িয়ে দিল অভিরাজ। হ্যালো, আমি অভিরাজ মজুমদার, আর্কিটেক্ট, অ্যাটিক ডিজাইন স্টুডিওজ তার ফাউন্ডার। আর তোমার মেঘবালিকা নামের কপিরাইট হোল্ডার। গাড়ির সামনের দরজাটা খুলে দিয়ে অভিরাজ আবার বলল, ম্যাডাম প্লিজ আমার গাড়িতে উঠুন। আপনার এই সাহসটা সেলিব্রেট করা উচিত। আর যদি অনুমতি দেন আপনার এই নতুন জার্নিটার পাশে আমিও একটু থাকতে চাই। এত তাড়াতাড়ি নয়, আগে বন্ধুত্ব হোক, তারপর ভাববো। বাবা, বন্ধুত্ব তো হয়েই গেছে মেঘবালিকা, বাকিটা না হয় আমি বুঝে নেব। গাড়িটা এগিয়ে চলেছে পার্ক স্ট্রিটের দিকে। বাইরে তখন রোদ ঝলমলে আবহাওয়া, বৃষ্টি কেটে গেছে। দেখেছো বৃষ্টি থামার শেষে রোদটা কতটা সুন্দর লাগে। রাইয়ের মুখটা তখন উজ্জ্বল, খুশিতে একেবারে ঝলমল করছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন সব ধুয়ে মুছে নতুন করে শুরু হলো। রাই আর অভিরাজের গল্পটা শুরু হয়েছিল বৃষ্টি মুখর একটা সন্ধ্যায়, শেষ হলো একেবারে রোদ ঝলমল আবহাওয়ার সঙ্গে। শেষ হলো নাকি গল্পটা সবে শুরু হলো? বৃষ্টি থামার শেষে ভালোবাসার শুরু। বৃষ্টি থামার শেষে গল্পটা এ পর্যন্তই। চলো তাহলে শুনে নিই এবার আজকের দ্বিতীয় গল্প। আজকের দ্বিতীয় গল্প একটা সহজ প্রেমের গল্প। গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম, আর গল্প পাঠেও রয়েছি আমি। আমার সঙ্গে অন্যান্য চরিত্রে এই গল্পেও অন্তরা তো আছেই, তার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা, জিনিয়া আর সায়ন। তাহলে চলো শুরু করি আজকের দ্বিতীয় গল্প, একটা সহজ প্রেমের গল্প। কলকাতার উপকণ্ঠের এক জমজমাট মফস্বলের পাড়া, সরু অলিগলি, পুরনো দিনের একতলা দোতলা বাড়ি, আর রাস্তায় সকালের চেনা ব্যস্ততা। তবে এই ব্যস্ততার মাঝেও পাড়ার আসল চালিকা শক্তি, অর্থাৎ মিনি, মানে মণিদীপা মিত্র। বয়স ওই 21 পেরিয়ে 22, সেন্ট জেভিয়ার্স কলেজের সোশিওলজি অনার্সের ফাইনাল ইয়ারের ছাত্রী। রূপ যেমন চটকদার, চোখে মুখে ঠিক তেমনই এক রাস মায়া আর ডান পিটে ভাব। পরনে সাধারণ কুর্তি আর জিন্স, উস্কো খুস্কো চুলগুলো হালকা করে ক্লিপ দিয়ে আটকানো। না,
কেরিয়ার নিয়ে মাথা ঘামানোর বিন্দু মাত্র ইচ্ছে তার নেই। ওর সমস্ত পৃথিবী জুড়ে রয়েছে পাড়ার অবলা জীবগুলো। মিনির ছায়ার মতো ওর সাথে সব সময় থাকে ওর শৈশবের বান্ধবী পূজা, ঠিক ততটাই ঝোঁকরুটে আর মিনির অন্ধভক্ত। ঠিক এমনই একটা উত্তপ্ত সকালে একটা তীব্র গতিসম্পন্ন বাইক প্রচণ্ড শব্দে বেপরোয়াভাবে রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আর অমনি মিনির কোলে থাকা সাদা বিড়াল কুট্টুস ভয় পেয়ে আঁতকে ওঠে। খানিকটা কাদা ছিটে এসে লাগে মিনির জামায়, আর সেই সঙ্গে কুট্টুস বিড়ালটার গায়ে। অমনি মিনি একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। নিজেদেরকে কি মনে করে, একটা বাইক পেয়েছে ব্যাস অমনি যেন সব হিরো হয়ে গেছে। একেবারে ধরাকে সরাজ্ঞান করছে এরা, কোনো দিকে তাকাবার নামগন্ধ নেই, হুশ করে চলে গেল। শুধু কি তাই, তার উপর দেখ না বাইকের কি আওয়াজ, বাবারে ব্যাট 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 করে আওয়াজ হয়। বলি ওরে জানোয়ারের দল, ওই সাইলেন্সারের আওয়াজটা তো নিজে হেডফোন কানে গুঁজে শুনতে পারিস, খামোকা রাস্তার লোককে শুনিয়ে শব্দ দূষণ না করলেই কি নয়? একটা আস্ত জানোয়ার। দেখ দেখ কুটুসটা কিরকম ভয় পেয়ে লাফিয়ে আমার কোলে চলে এসেছে। ইস, আর একটু হলেই যদি চাপা পড়তো তখন কি হতো? কি আবার হতো, একটা আদলা ইট তুলে সোজা দৌড়াতাম ওই বাইকটার পিছন পিছন, যতক্ষণ না মাথা ফাটাতে পারতাম ততক্ষণ শান্তি নেই। অসভ্য, সব অসভ্য। দেখ না কেমন অসভ্যের মতো চলে গেল, আর আর সমস্ত কাদা ছিটে এসে আমার সাদা কুট্টুসটা কেমন কাদা মাখা হয়ে গেল। ছিচি ছিচি, এরা মানুষ নয় রে, মানুষ নয়। দেখ না সব এক একটা গাবদা গাবদা মোটর বাইক নিয়ে খুব কেট দেখাতে এসেছে। বুঝতেই পারছেন বন্ধুরা, পূজা আর মিনির মধ্যে এখন এই রাস্তা দিয়ে হুশ করে চলে যাওয়া বেপরোয়া বাইক আরোহীদের নিয়ে রীতিমতো তরজা চলছে। বিষয়টা হলো পূজা আর মিনি সেই ছোট্ট থেকে বেস্ট ফ্রেন্ড, আর মিনি কুট্টুস অন্তপ্রাণ। তবে শুধুমাত্র কুট্টুস নয়, ওর পাড়ার সমস্ত কুকুর বেড়াল মিনিকে একেবারে অন্ধের মতো ভালোবাসে। হবে নাই বা কেন বলুন তো? মিনি যে ওদের একমাত্র খেয়াল রাখার মানুষ, সেটা অন্য কেউ বুঝুক চাই না বুঝুক, কুকুর বেড়ালরা কিন্তু ঠিক বোঝে। মানুষ ধোঁকা দিলেও কুকুর বেড়ালরা কোনোদিন বিট্রে করে না, কারণ ওরা পশু। ঠিক এমন ভাবনাই কাজ করে মিনির মাথায়। তাই মিনি ওদের যত্ন আত্মীর এতটুকু অভাব রাখে না। রেশন থেকে চাল তুলে নিয়ে আসে, নিজে হাতে ভাত রান্না থেকে শুরু করে পাড়ার মোড়ের মাছের দিলীপদার থেকে একদম বেলার দিকে বিক্রি না হওয়া মাছগুলো সস্তা দরে কিনে আনে। এমনকি কলেজের পকেট মানি জমিয়ে সপ্তাহে 2 দিন করে চিকেন কিনে নিয়ে আসে, আর সেগুলোকে সব নিজে হাতে রান্না করে একটা বালতি করে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর পরপর কাগজের থালা পেতে রীতিমতো কাঙালি ভোজনের আয়োজন করে পাড়ার এই কুকুর বেড়ালদের জন্য। আর তার পরিবর্তে মিনি যেটা পায় সেটাকে বলা যেতে পারে প্রাইসলেস। কুকুর বেড়ালগুলোর পরম নির্ভরতার জায়গা এই মেয়েটা। পাড়ার মোড় থেকে কলেজ ফিরতি পথে হেঁটে আসতে দেখলেই একেবারে গা ঘেঁষে লেজ নাড়তে নাড়তে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে যায় ওরা। রাত বিরেতে মিনি একা একা ফিরবে ঠিক জানতে পারে এই কুকুর বেড়ালগুলো। পাড়ার মোড়ে গিয়ে একেবারে বুক ফুলিয়ে অপেক্ষা করতে থাকে কখন তাদের মিনি দিদি আসবে, আর তারপর রীতিমতো এসকর্ট করে একেবারে গলির মোড় থেকে বাড়ি পর্যন্ত ওরাই পৌঁছে দিয়ে যায়। বলতে গেলে লোকাল বডিগার্ড ওরাই। তবে হ্যাঁ, শুধুমাত্র যে কুকুর বেড়ালদের ভালোবাসাটুকুই জোটে তা কিন্তু নয়, পাড়ার মানুষের গালিগালাজ গঞ্জনাও জোটে মিনির কপালে। এই তো সেদিন ও পাড়ার ওই বুড়োদার বৌদি, মানে বুড়োদার বউ আর কি, জোর চিৎকার করে গালাগালি করছিল। কোন এক কুকুর না বিড়াল মুখে করে কি একটা নোংরা ফেলে দিয়ে এসেছে ঠিক বুড়োদাদের বাড়ির সামনে।
যেই না কুকুরটাকে চিৎকার করে তাড়া করতে গেছে বুড়োদার বউ, অমনি মিনি তাদের রক্ষাকর্তা হয়ে ছুটেছে শিগগিরই। তখনই তো বুড়োদার বউ রীতিমতো 5 কথা শুনিয়ে দিল। সেদিনই তো বলল, যদি এতই ওদের নিয়ে আদিক্ষেতা দেখানোর হয় তাহলে নিজের বেডরুমে নিয়ে গেলেই তো পারে, খামোখা ওদের রাস্তাঘাটে ছেড়ে রেখেছে কেন? কিন্তু আমাদের মিনিও কম যায় না, পাল্টা শুনিয়ে এসেছে কুকুর বিড়ালদের যারা গালাগালি করে তারা মানসিকভাবে অসুস্থ, তাই এমনভাবে মানসিক বিকারগ্রস্ত এমন একটা মানুষকে কেন বুড়োদাই বা খামোখা পাগলা গারদের বাইরে এরকম ছেড়ে রেখেছে। ব্যাস, কথাটা শোনা মাত্র শুরু হয়ে গিয়েছিল রীতিমতো কথার 3য় বিশ্বযুদ্ধ। সত্যি কথা বলতে কি, গালাগালি চিৎকার চেঁচামেচি মিনির বিরুদ্ধে অনেকেই করে থাকে, কিন্তু ভয়ও পায় মেয়েটাকে, যা দোষী তাই খুব একটা ঘাঁটাতে কেউ সাহস করে না। এক কথায় মিনির এই পথপশুগুলোকে নিয়ে সবার বিরুদ্ধে বিদ্রোহ করেও তাদের প্রতি সেবা শুশ্রূষা চলেছে বহুদিন ধরেই। চলুন আবার ফিরে যাই আমরা ঘটনাস্থলে। সেখানে তো আরেক কাণ্ড ঘটেছে। সিনে এন্ট্রি হয়েছে নীলাঞ্জনের। নীলাঞ্জনকে আপনারা চেনেন না না? মিনির পাড়ার নতুন আগন্তুক। ছেলেটার বয়স ওই 25 থেকে 26, না না তার বেশি নয়। দেখতে হ্যান্ডসাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করে, সেটা অবশ্য ওর ওই গেট আপ দেখলেই বোঝা যায়। নতুন ভাড়া এসেছে মিনিদের পাড়ায়। তো হয়েছিল কি, নীলাঞ্জন ওর বন্ধু ইন্দ্রর সঙ্গে ফোনে কথা বলতে বলতে সবে বাড়ি থেকে বেরিয়ে বাইকটা স্টার্ট দিতে যাবে। এই শোন, এই সমস্ত ন্যাকা ন্যাকা কথা না বলিস না তো, ওই প্রথম দর্শনেই যেন প্রেম হয়ে যায়। এই, এটা কি সিনেমা নাকি? হ্যাঁ, তুই হঠাৎ করে পিছন থেকে সামনে ঘুরে তাকালি, অমনি তোর হিরোইন এন্ট্রি নিল, সঙ্গে সঙ্গে একটা লা 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 গান বাজলো, আর হিরোইনের চুলগুলো উঠতে থাকলো, সালোয়ারের দুপাট্টা একেবারে এসে তোর চোখে মুখে ঢেকে দিয়ে গেল, আর তুই একেবারে চোখ দুটো বন্ধ করে একটা সুন্দর গন্ধ পেলি, তারপরেই প্রেম হয়ে গেল। শোন, এসব না ওই বোকা বোকা সিরিয়ালগুলো আর সিনেমাগুলোতেই ভালো লাগে, বাস্তবে এসব হয় না। কি যে বলিস ভাই, তোর মতো নিরস মানুষ এসবের কি বুঝবে বলতো? আমার সঙ্গে যে এমনটাই হয়েছে। আরে সুনিধিকে দেখে আমার তো মনের মধ্যে একেবারে গিটার বাজছে। বাপের জন্মে একখানা হারমোনিয়াম বাজাতে শিখলো না, তার মনের মধ্যে নাকি গিটার বাজছে, তাও নাকি কার জন্য? না একটা মেয়ের জন্য। এই শোন, ওই গত মাসে তোর বুকের বাঁদিকে কাকে দেখে একটা ভায়োলিন বাজছিল না, আজ বাজছে গিটার। এই সাবধানে থাক, খুব শিগগিরই না তোকে তোর সমস্ত এক্স একসঙ্গে ডেকে ডুগডুগি বাজিয়ে দিয়ে চলে যাবে। দেখেছিস তো, তুই না একেবারেই আমার ভালো সহ্য করতে পারিস না। বিশ্বাস কর, গত মাসের ওই মেয়েটার নেহাত একটা ইনফ্যাচুয়েশন ছিল জাস্ট, কিন্তু সুনিধিরটা ওটা ওরকমটা নয় রে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নীলাঞ্জন এবার বেশ বিরক্ত। হারে হারে চেনে ওর ছোট্টবেলার বন্ধুটাকে, মুখে যাই বলুক, সেই ছোট থেকেই ওর মেয়েদের পিছন পিছন ঘুরে বেড়ানো একটা হ্যাবিট। আজ এই মেয়ের প্রেমে পড়ছে তো কাল সেই মেয়ের প্রেমে পড়ছে, আর তাতে করে আলটিমেটলি কি হচ্ছে? একটা প্রেম তো দূরের কথা, একটা মেয়ের সঙ্গে বন্ধুত্বটুকুও টিকে থাকে না এই ছেলেটার। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে নীলাঞ্জন। এই দাঁড়া দাঁড়া, তোর ওই লাস্ট 20 বছর ধরে আমি অন্তত 50টা মেয়েকে ভালো লাগতে শুনলাম। হ্যাঁ রে, আলটিমেটলি আমার মনে হয় এই জীবনে তোকে আর প্রেম করতে হবে না, তুই না ওই অবিবাহিতই মরে যাবি। আর আজ পর্যন্ত কোন প্রেমটা তোর লাভ এট ফার্স্ট সাইট হয়নি বলতে পারবি? যত সব। ফোনটা রাখ, অফিস যাওয়ার তাড়া রয়েছে, ফালতু কথা বলে সময় নষ্ট করছে। রাখ তো ফোনটা। কথাগুলো বলতে বলতেই হেলমেটটা পরে বাইকটা স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই রীতিমতো হাউ মাউ করে চিৎকার করতে করতে সামনে এসে দাঁড়ালো পূজা আর মিনি। আর সত্যি কথা বলতে কি, বুকের বাঁ দিকের গিটারটা যেন টুং টুং করে বেজে উঠল নীলাঞ্জনের। এই একটু আগেই যে নীলাঞ্জন জ্ঞান দিচ্ছিল যে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে নাকি কিচ্ছু হয় না,
সেই নীলাঞ্জন যেন সামনে থেকে এক দেখাতেই প্রেমে পড়ে গেছে মিনির। না, তবে ঠিক এক দেখাতেই বললে বলাটা ভুল হবে। এই পাড়ায় আসার পর থেকে বেশ কিছুবার মিনিকে দেখেছে, তবে ওই দূর থেকে। সত্যি বলতে কি, ফেসবুকেও যে দু একবার ওর প্রোফাইলটা উঁকি ঝুঁকি মারেনি তা কিন্তু নয়। এই যে হাঁ করে কি দেখছো? মুখের ভেতর তো এক্ষুনি মশা ঢুকে যাবে। তোমাকেই বলছি, শুনতে পাচ্ছ না? কোনো একটা ঘোর কাটিয়ে সম্বিত ফিরে পায় নীলাঞ্জন। ওহ ওহ, সরি, আমাকেই বলছো? কিন্তু আমি তো... এই ন্যাকামো হচ্ছে? তোমাকে ছাড়া এই তল্লাটে আর কাকে দেখা যাচ্ছে? কাকেই বা বলবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি বলবে? মানে কি করেছি কি আমি? কিচ্ছু বুঝতে পারছো না? না না কি করেছো বুঝতে পারছো না? না তো। তুমি কেন করবে? তুমি তো নয়। তোমরা যারা বাইক চালাও সবাই করে। যাব বাবা, আরে দাঁড়াও 1 মিনিট। এই, আমার দোষটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি শুনেই বাইক জানি। চালাই সেটা দোষের, নাকি... দেখ, ন্যাকা সাজার ভানটা শুধু দেখ, দেখলে একবারে গা পিত্তে জ্বলে যায়। যা বলেছিস, মুখ দেখলে মনে হবে কতই না ইনোসেন্ট, অথচ একবার বাইকটা স্টার্ট দেখবি একেবারে রকেটের গতিতে উড়াবে। এই দেখো, তোমরা কিন্তু ভুল বুঝছো। মানে আমি কিন্তু বাইক জোরে চালাই না। হ্যাঁ, কোনো দিন অফিসের দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করে চালাই ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি রোজ জোরে বাইক চালাই। হ্যাঁ শোনো, তোমরা জোরে বাইক চালাবে নাকি আস্তে আস্তে বাইক চালাবে, নাকি বাইকটা হাঁটিয়ে নিয়ে যাবে, সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত বিষয়। তাই তো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, তোমাদের এই বাইকের চক্করে রাস্তার এই কুকুর বিড়ালগুলো কেন সাফার করবে? লে হালুয়া, নীলাঞ্জন তো একেবারে রীতিমতো আকাশ থেকে পড়লো। এই মেয়েটা কোথা থেকে কোথায় চলে গেল। বাইক নিয়ে প্রথমে রাগারাগি করছিল, ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলেও অবশেষে বুঝতে পারলো যে জোরে বাইক চালানো হয়, এই ব্যাপারটায় মেয়েটার আপত্তি রয়েছে। সে থাকতেই পারে, কিন্তু এখন আবার কুকুর বেড়াল চলে এলো কোথা থেকে রে বাবা? খানিকটা আমতা করে নীলাঞ্জন বলে উঠল, এই তো বাইক নিয়ে কথা হচ্ছিল, হঠাৎ করে এর মধ্যে কুকুর বেড়াল চলে এলো কোথা থেকে? মানে আমি তো কিছু করিনি। বলছি ন্যাকা সাজছ নাকি এমনিতেই ন্যাকা? মিনি কি বলছে বোঝা যাচ্ছে না? এই যে তোমরা যারা বাইক চালাও, রাস্তাঘাটে নজর রেখে চালাও, হুশ করে তো বাইক নিয়ে বেরিয়ে যাও, তাতে যে কুকুর বেড়ালগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সে খেয়াল রাখো। যা বাবা, এতে আমি কি করব? আমি তো কোনোদিনও কুকুর বেড়ালদের দেখে তেমন কিছু করি না, এমনকি আমি খুব নিজেও সাবধানে বাইক চালাই। হ্যাঁ, হঠাৎ করে এসব আমাকেই বা বলছো কেন? হ্যাঁ, আমাদের তো কাউকে একটা বলতে হবে নাকি? এই যে আমার বিড়াল কুট্টুস আর একটু হলে ওই হুশ করে চলে গেল একটা বাইকের তলায় চাপা পড়ে যাচ্ছিল, যদি চাপা পড়ে যেত কি হতো? ওলে বাবালে। আচ্ছা, আমি তো আর চাপা দিইনি না। আর তাছাড়া তুমি তোমার বেড়াল কুকুরদের এরকম রাস্তায় ছেড়ে রাখো কেন? বাড়ি নিয়ে যেতেই তো পারো। ওই দেখ মিনি, দেখেছিস এই ছেলেটাও কেমন বুড়োদার বউয়ের মতো কথা বলছে? সব এক, এদের কাউকে বিশ্বাস করা যায় না। অমনি মিনির রাগ গেল দ্বিগুণ বেড়ে, রীতিমতো হাউ মাউ করে চিৎকার করে উঠল নীলাঞ্জনের উপর। এই শোনো, এই কুকুর বিড়ালগুলোকে আমি আমার বাড়ির ভেতরে নিয়ে যাব নাকি রাস্তায় ছেড়ে রাখবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। আর তাছাড়া তোমার যতটা অধিকার রয়েছে রাস্তায় চলাফেরা, ওদেরও ঠিক ততটাই অধিকার রয়েছে। তাই কোনোভাবেই তোমরা যারা বাইক চালাও তারা ওদেরকে নেগলেক্ট করে চলে যেতে পারো না। আর যদি আমার কুট্টুসটার কিছু হতো? ব্যাপারটা এতক্ষণে নীলাঞ্জনের বোধগম্য হয়েছে। কোনো এক অজ্ঞাত পরিচয় বাইক আরোহী চলে যাওয়ায় এই কুট্টুস বেড়ালটা বোধহয় ভয় পেয়ে গিয়ে মেয়েটার কোলে উঠে পড়েছে, আর তাতে মেয়েটার রাগ গিয়ে পড়েছে যে কোনো বাইক আরোহীর প্রতি। আর অমনি সামনে পড়েছে নীলাঞ্জন। ব্যাস, হয়ে গেল যত দোষ নন্দ ঘোষ। কিন্তু এই মেয়েটাকে বেশ রেগে যেতে দেখে মিষ্টি লাগছে ওর। ভাবলো আরো একটু রাগিয়ে দেওয়া যাক, তাই খানিকটা ইচ্ছে করে হো হো করে হেসে উঠল নীলাঞ্জন। কি বলছো গো? তোমার এই গোবদা মতো বেড়ালটার নাম কুট্টুস?
হাসছে। এই এর নাম না বদলে দাও, জানো, গোদোষ 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 রাখো। আর তাছাড়া এই দামড়া বেড়ালটা রাস্তাঘাটে ছোটাছুটি করে কেন? গলায় চেন দিয়ে বেঁধে রাখলেই তো পারো। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার। আমার কুট্টুসের নামে একটাও বাজে কথা শুনবো না। তুমি 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 নিজের নাম রাখো গোদোষ, নিজের নাম রাখো গোদোষ, অসভ্য জানোয়ার। এবার মিনি রীতিমতো মারমুখী হয়ে যাচ্ছে, আর সেটা দেখেই মানে মানে বাইক স্টার্ট দিল নীলাঞ্জন। মেয়েটা হালকা তার কাটা, কি দরকার, বেশিক্ষণ থাকলেই হয়তো মারধর শুরু করে দেবে। তবে পরিস্থিতি সামাল দিতে পূজা মানে মিনির সেই বান্ধবী মিনির কোমর ধরে একটু একটু করে পিছনের দিকে টেনে নিয়েও যাচ্ছে। আর সেই সুযোগে নীলাঞ্জন বাইক স্টার্ট দিয়ে অন্য দিনের থেকে দ্বিগুণ বেগে হুশ করে বাইক নিয়ে বেরিয়ে চলে গেল। দেখলি দেখলি কি জোরে বাইকটা চালিয়ে নিয়ে চলে গেল। এই না বলছিল যে জোরে বাইক চালায় না। আচ্ছা আচ্ছা, হয়েছে, অনেক রাগ দেখানো হয়েছে, এবার বাড়ি চল তো। কুট্টুসটা ভয় পেয়ে রয়েছে, তার উপর আবার তুই চিৎকার চেঁচামেচি করছিস। বাপ রে বাপ, এটা মেয়ে নাকি ধানি লঙ্কা? এইটুকু পুচকি একটা মেয়ে, তার মুখে এত বড় বড় কথা। শুধু কি কথা, যেরকম মারমুখী হয়েছিল, নীলাঞ্জনের তো রীতিমতো ভয় হচ্ছিল যে এই বুঝি মেয়েটা কোনোভাবে ওই আদলা ইঁট ওর দিকেই না ছুঁড়ে মারে। তাই তো ওভাবে রীতিমতো প্রাণ হাতে নিয়ে রোজকার থেকে দ্বিগুণ বেগে বাইকটা চালিয়ে নিয়ে কোনো ক্রমে ঘটনাস্থল থেকে নিজেকে উদ্ধার করেছে নিজেই। অবশেষে একেবারে বাইক থামিয়েছে ঊর্ধ্বশ্বাসে চালিয়ে অফিসের সামনে। আর বাইকটা এসে দাঁড় করাতে করাতে দেখতে পেল দাঁত বের করে দাঁড়িয়ে রয়েছে ইন্দ্র, মানে সেই ইন্দ্র যার প্রতি মাসে মাসে নতুন নতুন কোনো মেয়ে দেখলেই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়, যার সঙ্গে ফোনে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল নীলাঞ্জনের। আর এই ইন্দ্রর জন্যই হঠাৎ করে ওই ধানি লঙ্কার সামনে পড়তেও হলো। শুধু শুধু ফোনে ওর সঙ্গে বকবক করতে গিয়ে লেট হয়েও গেল। ব্যাস অমনি পড়ে গেল মেয়েটার খপ্পরে। অবশ্য মেয়েটার খপ্পরে পড়লো বলেই এতদিন থেকে শুধু ফেসবুকে স্টক করার বদলে আজ সামনাসামনি কথাও তো বলতে পারলো। তাই এখন নীলাঞ্জন কনফিউজড। ইন্দ্রকে তখনকার ফোন করার জন্য ধন্যবাদ দেবে নাকি কষিয়ে একটা থাপ্পড় মারবে। যাই হোক, ফাইনালি বাইকটা পার্ক করে হেলমেটটা খুলে এগিয়ে গেল ইন্দ্রর দিকে। কিরে ভাই, সেই তো কখন থেকে বেরিয়েছিস, এত দেরি হলো? শালা তোর জন্য দেরি হলো, তুই তো ফোন করিয়ে দেরি করিয়ে দিলি। যাক তেরি, আমি আবার কি করলাম? আমি তো সেই কখন ফোন রেখে দিলাম, তুই বললি বাইক স্টার্ট দিবি, তোর দেরি হয়ে যাচ্ছে। ও, তারপর নিশ্চয়ই আবার বাথরুমে গিয়ে ঢুকেছিলি না? হ্যাঁ, তোর এই এক স্বভাব। আজকে মিটিং আছে, সেই টেনশনে তোর টয়লেট পেয়ে গেছিল, তাই তো? এই একদম ফালতু কথা বকবি না। তুই ফোন করলি আর কথা বলতে বলতে যেই না আমি বাইক অবধি এলাম অমনি আমাকে দুটো মেয়ে তাড়া করেছিল। কি কেস ভাই, মেয়েরা তোকে তাড়া করছে শেষে? কেন রে, চোখ মেরেছিলিস নাকি টিজ করেছিলি? ওই, আমাকে কি তুই তোর মতো ভাবিস? হ্যাঁ, অত অসভ্য না আমি নই। ওই যে আমাদের পাড়ার সেই মেয়েটা, মানে যাকে আমি ওই ফেসবুকে দেখে তোকে দেখিয়েছিলাম রে, ব্যাস অমনি ব্যাপারটা ক্যাচ কট কট। ইন্দ্র তো রীতিমতো লাফিয়ে উঠল, উত্তেজনা প্রশমন করতে না পেরে রীতিমতো চিৎকার করে অফিসের এক গাদা লোকের সামনেই বলে উঠল, ও আচ্ছা, মানে সেই মামনি যাকে ফেসবুকে দেখে তুমি ক্রাশ খেয়েছিলে। কি যেন নাম মেয়েটার? হ্যাঁ, মনে পড়েছে, মণিদীপা, তাই তো? তা সে মণিদীপা তোমাকে পথ আটকালো বাবু? আরে হ্যাঁ, ওই ওর কুকুর না বেড়াল কাকে যেন একটা বাইকে তাড়া করে ডিস্টার্ব করে গেছে, তাই আমার ঘাড়ে সব দোষ দিয়ে দিল, ব্যাস। তা কি বললো? ও বললো বুঝি যে এবার থেকে ওর কুকুর বিড়ালগুলোকে তোকেই গিয়ে সেবা যত্ন করতে হবে? হ্যাঁ, ভালোই তো লাইন ক্লিয়ার করে নিলি। হ্যাঁ, এই অতিরিক্ত বাজে কথা না তোর একটা বদভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আজ একটা সিরিয়াস মিটিং আছে জিএম স্যারের সঙ্গে, তাই দয়া করে আজকের দিনটা একটু সিরিয়াস হ। হ্যাঁ, আর কোনো কথা না বলে রীতিমতো হন হন করে অফিসের ভেতর ঢুকে গেল নীলাঞ্জন। আর তখনও
পিছন পিছন চ্যাংড়ামি করতে করতে ওকে ফলো করলো ইন্দ্র। আজকের দিনটা কেমন যেন ঘোরের মধ্যে কেটেছে নীলাঞ্জনের। অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু সেই মিটিংয়ে সিনিয়রদের স্পিচ শুনেছে কম, মিনির কথা ভেবেছে বেশি করে। আজ মনটাও বেশ উড়ু উড়ু। এই এতগুলো দিন ধরে যে মেয়েটাকে স্টক করত, সেই মেয়েটাই আজ হঠাৎ এগিয়ে এসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে নীলাঞ্জনের জীবনে। আজ অফিস থেকে খানিক তাড়াতাড়ি বাড়ি চলে এলো। তারপর ফ্রেশ হয়ে সোজা লগ ইন হলো ফেসবুকে। ফেসবুকটা খুলতেই সার্চ বাটনে চলে গেল। তারপর মণিদীপার প্রোফাইলটা খুলে কোনো একটা মনের খেয়ালে সমস্ত পুরনো ফটোগুলোতে লাইক করতে শুরু করলো। না না, শুধু লাইক নয়, সঙ্গে হার্ট রিঅ্যাক্ট। মণিদীপার রিসেন্ট আপলোড করা ছবি থেকে শুরু করে 5 বছর আগের সমস্ত ছবিতে রিয়াকশন দিতে দিতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল নীলাঞ্জন। হঠাৎ করে ইনবক্সে মেসেজ। এই যে, হ্যালো, তুমি কি করছো আমার প্রোফাইলে? সব পুরনো ছবিগুলোতে রিয়াকশন দিচ্ছ আর নোটিফিকেশনের বন্যা বয়ে যাচ্ছে, চ্যাংড়ামি হচ্ছে। মা, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছো আর সেই ছবিতে রিয়াকশন দিলেই দোষ? এটা তো আর তোমার সেই খোলা রাস্তা নয়, আর আমি ঝড়ের বেগে বাইক নিয়ে বেরিয়েও যাচ্ছি না, তাই তোমার ওই গোদোষের অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ও এখানে নেই। এই হ্যালো, এক্সকিউজ মি, প্রথমত ও বেলাতেও বলেছি ওটা গোদোষ নয়, ও হলো আমার কুট্টুস। আর যেভাবে ঝড়ের বেগে রিয়াকশন দিয়ে যাচ্ছ, তাতে আমার নোটিফিকেশন ফিড কমপ্লিটলি ফুল হয়ে যাচ্ছে। সেটা ওই জোরে বাইক চালানোর মতোই বিরক্তিকর। আচ্ছা, তুমি কি কখনোই খুব একটা ভালো করে কথা বলতে শেখোনি নাকি? না মানে পাড়ার রাস্তার ওই কুকুর বেড়ালগুলোকে আদর করার সময় তো বেশ ভালো মুখেই কথা বলো। ফেসবুকেও দেখছি খুব মিষ্টি মিষ্টি ছবি আপলোড করে রেখেছো, কিন্তু কথা বলার সময় মুখ দিয়ে এত ঝাঁঝ বেরোয় কেন? ও, তার মানে তুমি আমাকে ফেসবুক এবং রাস্তাঘাট সব জায়গাতেই স্টক করো। তোমার সাহস তো বড় কম নয়। ও বেলাতে অতগুলো কথা বললাম, তারপরেও শিক্ষা হলো না, এ বেলাতেই আমার প্রোফাইলে জ্বালাতে চলে এসেছো। মা, জ্বালাতে যাব কেন? আরে বাবা, আমি তোমার প্রোফাইলে ছবিগুলো দেখছিলাম, ভালো লাগলো তাই রিয়াকশন দিয়ে দিলাম। এমনিতে বেশ মিষ্টি, তবে রেগে গেলে একটু বেশি মিষ্টি লাগে, এই যা। তবে হ্যাঁ, এখন তোমার যদি আমার রিয়াকশন দেওয়াতে আপত্তি হয়, তাহলে না হয় আমি এসব ওই লাভ রিয়াক্ট টিয়াক্টগুলো চেঞ্জ করে অ্যাংরি কিংবা হাহা রিয়াক্ট করে দিই, চলবে? লেখাটা দেখেই মনে মনে হেসে ফেলল মিনি। সত্যি বলতে কি, ছেলেটাকে বেশ কয়েকদিন ধরে রাস্তাঘাটে ও নিজেও দেখেছে, না মন্দ লাগেনি, বেশ হ্যান্ডসাম, তার সঙ্গে দেখেও মনে হয় বেশ ভদ্র সভ্য। তবে হ্যাঁ, আজকের ব্যাপারটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে মিনি। কার রাগ ঝেড়েছে কার ঘাড়ে। আচ্ছা, ছেলেটার কাছে কি একবার সরি চেয়ে নেবে? কিন্তু তাতে যদি আবার ওর ভাও বেড়ে যায়, তবুও ভদ্রতার খাতিরে একবার সরি বলা যেতেই পারে। এরকমই দ্বিধা দ্বন্দ্বে থেকেই মেসেজ করলো মিনি। বাই দ্য ওয়ে, সরি, সকালবেলা আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম। ইটস ওকে। আর সেই জন্যই এ বেলায় আমি তোমার প্রোফাইলে ঢুকে বেশি বেশি করে রিয়্যাক্ট দিলাম, সদবোধ। ও আচ্ছা, তার মানে ও বেলায় তোমাকে আমি ওরকম করে বলেছি বলে তুমি আমাকে প্রোফাইলে এত নোটিফিকেশন পাঠিয়ে জ্বালালে, তাই তো? তার মানে তুমি ডিজিটাল রিভেঞ্জ নিচ্ছ? আরে আরে, আমি কিছুই করিনি। আর আমি যদি ডিজিটাল রিভেঞ্জ নিতাম, তাহলে কি তোমার ছবিগুলোতে রিয়াকশন দিতাম? সোজা তোমার প্রোফাইলটায় রিপোর্ট করতাম। কিন্তু করেছি কি? এই কি বলতে চাইছো কি তুমি? খুব দয়া করেছো মনে হচ্ছে। অত রাগ ভালো নয়, প্রেশার বেড়ে যায়। এক কাজ করো, প্রেশার মাপার একটা মেশিন কিনে রাখো। যে হারে রেগে যাও, তাতে মনে হয় ঘন্টায় ঘন্টায় একবার করে প্রেশার মাপলে কাজে দেবে। এই, তুমি কি ডাক্তার নাকি যে জ্ঞান দিচ্ছ? ডাক্তার নয়, আমি হচ্ছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কিন্তু এত রাগ যে শরীরের জন্য ভালো নয়, আর এত রাগের কারণে যে ব্লাড প্রেশার হাই হতে পারে, সেটা বোঝার জন্য ডাক্তার হতে লাগে না। তা
তুমি যে এত কুকুর বেড়ালের সেবা যত্ন করে বেড়াও, তুমি কি সোশিওলজি স্টুডেন্ট নাকি? ও আচ্ছা, তার মানে তুমি শুধুমাত্র আমাকে রাস্তাঘাটের ফেসবুকে স্টকই করো না, তুমি তো রীতিমতো আমার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে নিয়েছো। এই, সাবধান হয়ে যাও, তোমার ইন্টেনশন কিন্তু আমার ভালো লাগছে না। না, মেয়েটা একটুতেই খোঁচে ফায়ার হয়ে যায়, তাই আর কথা বাড়ালো না নীলাঞ্জন। তবে মেয়েটার সঙ্গে যে গল্পটা অনেক দূর এগোবে সেটা খুব ভালোভাবেই টের পেল। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। ওই ফেসবুকে টুকটাক স্টক করা, কোনো কোনো ফটোতে রিয়াকশন দেওয়া, আর ওই কমেন্ট সেকশনে টুকটাক স্টিকার কমেন্ট করা, এভাবেই চলছিল। আজকাল ইন্দ্র খুব প্যাক দেয় মিনির সঙ্গে এই কথাবার্তা হওয়া, ফেসবুকে কমেন্ট করা, ফটোতে রিয়াকশন দেওয়া, এসব নিয়ে। যদিও সেটা নিয়ে নীলাঞ্জনকে খুব একটা উদ্বিগ্ন মনে হয় না, তবু নিজেকে ডিফেন্ড করতে কখনো কখনো নীলাঞ্জনকে উত্তেজিত হতে হয় বই কি। এই তো সকাল সকাল আবার কোন এক মেয়েকে দেখে ক্রাশ খেয়েছে ইন্দ্র। ব্যাস, তখনই সঙ্গে সঙ্গে ফোন নীলাঞ্জনকে। হ্যালো, এ ভাই, আরে ওই অফিস কখন আসবি রে? জানিস ভাই, আজকে একটা ফোনের অপর প্রান্তে ইন্দ্রর গলার উত্তেজনা দেখে ওর মুখের কথা এক ধাক্কায় বুঝে গেল নীলাঞ্জন। ও গড, আবার নতুন কোনো মেয়েকে দেখে তোর বুকের বাঁদিকে ধামসা মাদল বাজছে, তাই তো? এটা নিয়ে ক নম্বর ভাই? দেখেছিস তো, এই জন্য তোকে আমার এত ভালো লাগে। তুই কি সুন্দর বুঝে যাস চ্যাট করে। শোন না ভাই, এই মেয়েটা কিন্তু কনফার্ম, বুঝলি? হ্যাঁ ভাই, জানি জানি, এই মেয়েটা তোর কনফার্ম। আগেরটা পর্যন্ত ইনফ্যাচুয়েশন ছিল, ঠিক কি না? হ্যাঁ ভাই, একেবারে ঠিক। বলছিলাম কি, শোন না, এই মেয়েটার সঙ্গে কথা বলার জন্য না একটু তোর হেল্প লাগবে, বুঝলি? কি? আমার হেল্প? কি রকম? ভাই, তোর ক্রাশ মানে ওই মিনি, ওর প্রোফাইলে দেখলাম মেয়েটার সঙ্গে ছবি রয়েছে ওর। তারপর দেখলাম মেয়েটার সঙ্গে তোর ক্রাশের একটা হেভি ধরম মরম ভাই। তো একটাবার একটু বলে লাইনটা করিয়ে দে না ভাই। নীলাঞ্জন এবার গেল বেজায় চোটে। একে মিনি ওকেই স্টক করে বলে রীতিমতো খোঁচা দেয়, তার উপর আবার ওর বন্ধু মিনির কোন বন্ধুকে স্টক করে চলেছে। এই কথাটা যদি জানতে পারে একবার মিনি, আস্ত রাখবে ওকে। এই ভাই, এই বাড়াবাড়ি না, হ্যাঁ, বাড়াবাড়ির একটা লিমিট আছে। একেবারে সোজা মিনির প্রোফাইলে উঁকি ঝুঁকি মারছিস, খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। দেখ না, ওরম করছিস কেন ভাই? ভালোবাসা কি আর বলে কয়ে আসে বল? সেটা তো হয়ে যায়, আমার কি করার আছে? না রে, তোর মতো 6G গতিতে ভালোবাসা কারোর হয় না। তুই যেভাবে এগোচ্ছিস, তোকে পাবলিক ফোরামে একবার ছেড়ে দিলে ঠিক 2 মিনিট লাগবে না তোর পিঠের ছাল চামড়াগুলো গুটিয়ে নিতে। এখনো বলছি, শুধরে যা। ফোন রাখছি, অফিসের দেরি হচ্ছে। আর কোনো রকম কোনো কথার উত্তর না দিয়ে সোজা ফোনটা কেটে দিল নীলাঞ্জন। তারপর ঠিক সেদিনের মতো তাড়াহুড়ো করে দরজা দিয়ে বেরিয়ে বাইকে উঠতে যাবে, অমনি একটা সাদা টপ আর লাল ফ্রক পরে মিষ্টি মতো মিনি ওর ততোধিক মিষ্টি কুট্টুস নামক বেড়ালটাকে কোলে নিয়ে কাঁদো কাঁদো মুখ করে বসে রয়েছে দেখতে পেল নীলাঞ্জন। অগত্যা বিষয়টাকে আজ এড়িয়ে গেল না। কি জানি, হয়তো আগের দিনের মতো আবার কোনো উড়ন্ত বাইক বিড়ালটাকে পাশ কাটিয়ে চলে গেছে, তাই আজ নিজেই যেচে এগিয়ে গেল মিনির দিকে। কি ব্যাপার ম্যাডাম, এরকম মুখ কাঁচুমাচু করে বসে আছো যে? আজ আবার কে জোরে বাইক নিয়ে চলে গেল? আজকেও যাইনি, আজকে আমার কুট্টুসের পা থেকে রক্ত বেরোচ্ছে। স্নান করতে ঢুকেছিলাম, খেয়াল করিনি। কুট্টুস কখন নিজের মতো বেরিয়ে চলে গিয়ে পাড়ার আরও একটা বেড়ালের সঙ্গে মারামারি করে পায়ে চোট পেয়েছে। এই যা, কই দেখি দেখি। ও মা, এ তো অনেকটা চোট পেয়েছে গো। এক কাজ করো, তুমি ওকে নিয়ারেস্ট কোনো ভেট ডক্টরের কাছে নিয়ে চলো, জানো? এখানে কোথায় কাছাকাছি ভেট ডক্টর রয়েছে আমি জানি না। একটা এনজিও থেকে তো পাড়ায় ওই কুকুরগুলোকে ভ্যাকসিন দিতে আসে, ওদেরকে ফোন করেছিলাম কিন্তু ফোনেও তো পাচ্ছি না। 1 মিনিট, আমি জানি, যাবে আমার সঙ্গে? কথাটা শোনা মাত্রই আর 2 মিনিটও অপেক্ষা করলো না মিনি,
সঙ্গে সঙ্গে কুট্টুসকে ভালো করে চেপে ধরে নীলাঞ্জনের বাইকের পিছনে উঠে পড়ল মিনি। তারপর নীলাঞ্জন হুশ করে বাইক চালিয়ে এগোতে থাকলো বড় রাস্তার দিকে। কত জোরে গাড়ি চালাচ্ছ গো! আমার কিন্তু জোরে গাড়ি চালালে ভয় করে, আর তোমরা এই জোরে গাড়ি চালাও বলেই না সমস্ত অ্যাক্সিডেন্টগুলো হয়। আরে বাবা, জোরে গাড়ি চালাচ্ছি এমনি নয়, তোমাকে পৌঁছে দিয়ে ডক্টর দেখিয়ে তোমাকে আবার ড্রপ করে দিতে হবে, তারপর আমায় অফিস পৌঁছতে হবে। এমনিতেই লেট হয়েই যাব, তার উপর বেশি লেট হলে না ওই বসের মুখঝামটা সহ্য করতে হবে। হ্যাঁ এ বাবা, তোমার অফিসের দেরি হয়ে যাবে বলে, ইস ইস, আমার তোমাকে বলাটাই ভুল হয়েছে। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, না হয় একদিনের জন্য ওই বসের মুখঝামটা একটু সহ্য করে নেব, তার বদলে তুমি আমায় একদিন ট্রিট দিয়ে দেবে। তুমি সত্যি আজকে আমার খুব বড় একটা হেল্প করছো, তার জন্য ট্রিট তো নিশ্চয়ই পাওনা রইলো তোমার। কিন্তু আর কতটা যেতে হবে গো? এই তো প্রায় চলেই এসেছি। কথায় কথায় বড় রাস্তার মোড় পেরিয়ে মেইন রোড ধরে বেশ কিছু কিলোমিটার দূরে চলে এসে একটা 4 মাথার মোড় থেকে ডান দিকে টার্ন নিল নীলাঞ্জনের বাইক। আর কিছুটা এগোতেই নজরে এলো একটা ভেটেরিনারি ক্লিনিক। ক্লিনিকের বাইরে অজস্র বাইক দাঁড়িয়ে আছে, কারোর হাতে ধরা রয়েছে তার প্রিয় পোষ্যের বকলেসের চেইন, কারোর আবার কোলেই রয়েছে তার প্রিয় পোষ্যটি, কেউ বা আবার বাস্কেটে করে নিয়ে এসেছে বেশ গাবদা গাবদা এক একটা বেড়াল। তাদের দেখে মিনি তো বেশ আপ্লুত, কিন্তু চেম্বারের বাইরের ভিড় বলছে এখানে কাজ মিটতে মিটতে অন্তত ঘন্টা খানেক দেড়েকের আগে নয়। ভেটেরিনারি ক্লিনিকের বাইরে উপচে পড়া ভিড় তখন। চারপাশের কোলাহলের মাঝে মিনি এক মনে কুট্টুসকে কোলেই শক্ত করে চেপে ধরে বসে আছে। ঘড়ির কাঁটা ততক্ষণে 10টা পেরিয়ে 11টার কাছাকাছি। নীলাঞ্জন পকেট থেকে ঘন ঘন ফোনটা বের করে সময় চেক করছে, আর খুব ভালোভাবেই বুঝতে পারছে যে আজ অফিসে সঠিক সময় পৌঁছানো তো দূরের কথা, সেকেন্ড হাফেও পৌঁছতে পারবে বলে মনে হচ্ছে না। হঠাৎ করেই নীলাঞ্জনের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে বসের নাম। নীলাঞ্জন একপাশে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, সরি স্যার, অ্যাকচুয়ালি একটা বিচ্ছিরি এমার্জেন্সিতে ফেঁসে গেছি। না স্যার, আজকে কোনোভাবেই ফার্স্ট হাফে মনে হচ্ছে না আসতে পারবো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি মিটিংটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু সত্যিই আমি আটকে গেছি। আচ্ছা, যদি লিভ গ্রান্ট না হয় তাহলে প্লিজ আজকের দিনটা ওই লস অফ পে ধরে নিন। হ্যাঁ স্যার, আই এম ওকে উইথ ইট, থ্যাংক ইউ স্যার। ফোনটা রেখে পিছনে তাকাতেই নীলাঞ্জন দেখে মিনি একদম চুপচাপ ওর ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। ওর মায়াবী চোখ দুটোর মধ্যে এক রাশ অপরাধ বোধ। আমার জন্য তোমার একদিনের পুরো মাইনেটা কাটা গেল, তাই না? আজ অফিসে এক তো ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল। আরে না না, ওসব কিছু না, আর টাকা কাটা যাওয়ার ব্যাপারটা নিয়ে তো ভেবই না। আর যদি এই পুচকি কুট্টুসটার একটা ট্রিটমেন্টের ব্যবস্থা না হয় তাহলে তো মনটাই খারাপ হয়ে যাবে। আর বসের মুখঝামটা খাওয়ার ব্যাপারটা রোজকার হ্যাবিট, ওসব নিয়ে চাপ নিও না। মিনির বুকের ভিতরটা হঠাৎ কেমন যেন একটা তোলপাড় শুরু হয়ে যায়। যে ছেলেটাকে ও সেদিনই একজন নির্দয় বাইক আরোহী ভেবে ঝগড়া করেছে, সে আজ একটা অবলা বিড়ালের জন্য নিজের আস্ত একটা দিনের কাজ আর পেমেন্ট স্যাক্রিফাইস করে দিল। এক অদ্ভুত মায়া আর ভালো লাগায় ভরে ওঠে মিনির মন। কিছুক্ষণ পরে ডক্টর কুট্টুসকে দেখে ব্যান্ডেজ করে ওষুধ লিখে দিলেন। ক্লিনিক থেকে বেরিয়ে রোদের তাপ সামলাতে দুজনেই একটু ক্লান্ত হয়ে পড়ল। নীলাঞ্জন বাইক ঘুরিয়ে সোজা চলে এলো শান্ত একটা নদীর ধারে। গঙ্গার ঘাটে একটা কোণে একটা সিমেন্টের ধাপিতে এসে বসল। গঙ্গা থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়ায় মিনির উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। সামনে বইছে নদী, আর কোল ঘেঁষে শান্ত হয়ে ঘুমোচ্ছে কুট্টুস। তা ম্যাডাম, আপনার ধানি লঙ্কা রূপটা কি শুধুই আমার জন্যই তুলে রাখা, নাকি সবার ক্ষেত্রেই এরকম তুখোর মারকুটে একটা ভাব আছে? তা কেন হতে যাবে?
আসলে কি জানো তো, এই অবলা জীবগুলোকে সবাই খুব সহজে অবহেলা করে চলে যায়। ওদের দুঃখ কষ্ট কেউ দেখতেই চায় না, তাই ওদের হয়ে লড়তে গিয়ে নিজেকে একটু শক্ত খোলস পরে থাকতেই হয়। তবে সবাই কিন্তু আবার এরকম হয় না। তাই বুঝি? যেমন? যেমন তুমি। সত্যি বলছি, আমি ভাবতেও পারিনি তুমি অচেনা একটা বিড়ালের জন্য নিজের এত বড় ক্ষতি করে আমার পাশে এভাবে এসে দাঁড়াবে। অচেনা তো কেবল বিড়ালটা ছিল মিনি, তার মালকিনকে তো আমি অনেকদিন ধরেই চিনি। ওই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার মোড়, আমার চোখ কিন্তু আগেই আটকে ছিল। মানে? কিছু না, শোনো না, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, চলো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে কিছু একটা খাওয়াই। আর আমার কিন্তু তোমার কাছেও একটা ট্রিট পাওনা রইল। হ্যাঁ, ট্রিট তো আমি অবশ্যই দেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? এখন থেকে যখনই ওই বাইক নিয়ে বেরোবে, আমার দিকে কিন্তু একবার তাকিয়ে হাসতেই হবে। পারবে তো? সে তো অনেক আগে থেকেই আসছি করে, তুমি হয়তো খেয়াল করনি। নদীর পাড়ে বসে থাকা দুটো মানুষের মাঝের দূরত্ব যেন চোখের পলকে মিলিয়ে গেল। গঙ্গার হালকা বাতাসের সঙ্গে একটা অদৃশ্য প্রেমের বন্ধনে যেন বাধা পড়তে চলেছে নীলাঞ্জন আর মিনি। গঙ্গার ঘাটের মিষ্টি হাওয়া আর দুপুরের অলস ক্লান্তি কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। ডাক্তারের ওষুধ পেয়ে আর পায়ের ব্যান্ডেজটা বাঁধার পর কুটুস এখন সম্পূর্ণ শান্ত। মিনির কোলে ঘুমিয়ে রয়েছে নিশ্চিন্তে। নদীর পার থেকে নীলাঞ্জন বাইকটা স্টার্ট দিতেই মিনি গিয়ে বসে পড়ল পিছনের সিটে। বাইকের পিছনের আয়নাটায় বারবার চোখ আটকে যাচ্ছে নীলাঞ্জনের। গঙ্গার পাড় ধরে বাইকটা যখন আস্তে আস্তে এগোচ্ছে, নীরবতা ভেঙে প্রথম কথা বলল মিনি। একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি করে বলবে? ওমা, আবার কি কথা? নিশ্চয়ই কোনো নতুন ঝগড়ার অজুহাত খুঁজছো না? আরে না না, আমি বলছিলাম আজকে তোমার অফিসের বস নিশ্চয়ই খুব রেগে গিয়েছেন, তাই না? কালকে কি আবার কোনো বিপদে পড়বে না তো? ধুস, বিপদের আর কি আছে বলো তো? একটা দিন লস অফ পে হলো, আর বড় জোর কাল সকালে একটু বসের ঝাড় খেতে হবে। তবে সত্যি বলতে কি, আজকের দিনের এক্সপিরিয়েন্সটা অন্যরকম। তবুও মনটা কেমন যেন খচখচ করছে। আমার জন্য তোমার এতটা ক্ষতি হলো, তাই ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলাম মানে বলছিলাম যে কাল সন্ধ্যায় তুমি ফ্রি আছো? কাল সন্ধে? কেন বলো তো? কেন আবার, ওই যে ট্রিটটা পাওনা ছিল না, আজকে তো আমার কারণে তোমার একটা কাজের দিন নষ্ট হলো, তাই কাল সন্ধ্যায় আমি তোমাকে প্রপার একটা জায়গায় খাওয়াতে নিয়ে যেতে চাই, পাড়ার মোড়ের নতুন ক্যাফেটায়। ওখানে কিন্তু পুরো ট্রিটটা মানে আমার দিক থেকে, কোনো না শুনবো না কিন্তু। বাবা, পাড়ার এমন ধানি লঙ্কা একটা ডেটের অফার করছে, এতে না করার কোনো প্রশ্নই ওঠে না। তবে যেতে রাজি আছি একটাই শর্তে। আবার কি শর্ত? শর্ত হলো কালকের ওই ডেটে তোমার এই তৃতীয় ব্যক্তি হিসেবে কুট্টুস মহাশয়কে আনা কিন্তু চলবে না। কালকের বিকেলটা শুধু তোমার আর আমার। রাজি? বেশ, কাল শুধু তুমি আর আমিই যাব। সময় মতো কিন্তু রেডি থেকো মিস্টার বাইকওয়ালা। বাইকের গতি আর হালকা বিকেলের হাওয়ার সঙ্গে মিশে যায় মিনির মিষ্টি হাসির শব্দ। কালকের অধীর অপেক্ষায় দুটো মনের ভিতরেই যেন প্রেমের প্রথম অনুভূতির মিষ্টি দোলা লাগা শুরু হয়ে যায়। ওদিকে কুট্টুসের পায়ের অবস্থা এখন আগের থেকে ভালোই। লোকাল ভেটেরিনারি ডক্টর ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। চনমনে নাদুস নুদুস বেড়ালটা কেমন ভিজে বেড়াল হয়ে মিনির কোলের কাছে একদম জড়ো সড়ো হয়ে বসে আছে। মিনি তো নিজের ঘরটা প্রায় কুট্টুসের জন্য আইসিইউ বানিয়ে ছেড়েছে। ওদিকে খবর পেয়ে প্রায় তড়ি ঘড়ি দৌড়ে ঘরে ঢুকলো পূজা। কি রে, দেখি দেখি, পায়ে নিশ্চয়ই অনেকটা লেগেছে। হ্যাঁ রে, দেখ না, খুব ডিপ হয়ে গর্ত হয়ে গিয়েছিল। ভাগ্যিস নীলাঞ্জন ছিল, সঙ্গে সঙ্গে ডাক্তার ওষুধও দিয়ে দিয়েছে। হ্যাঁ রে, যদি সেই সময় ছেলেটাকে না পাওয়া যেত কি কেলেঙ্কারি হতো বল। শুনেছি ও নাকি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওর কাছ থেকে তো প্রয়োজনে ওষুধপত্র পাওয়া যাবে বল। ও মা, ও কি আর পশু পাখিদের ওষুধ রাখে নাকি রে?
ওর তো সব মানুষের ওষুধ নিয়ে কাজ কারবার। সে কি রে, তুই কি করে জানলি? ছেলেটা কি তোকে বললো? হ্যাঁ রে, কালকে ফিরতে ফিরতে বলছিল। খুব কাজের চাপ জানিস, কোম্পানি থেকে টার্গেট দেয়, ডাক্তারদের কাছে গিয়ে গিয়ে ভিজিট করতে হয়। সারাদিন কাজের চাপে বেচারা একেবারে গলদঘর্ম অবস্থা। তার উপর আমি তো খামোখাই উটকো ঝামেলা নিয়ে হাজির হয়েছিলাম। বুঝেছি বাবা, বুঝেছি। পূর্বরাগ পর্যায়ে তো সব ছেলেরাই একটু কষ্ট করে, তোর জন্য না হয় নীলাঞ্জন এটুকু কষ্ট করলো। ইস, কি যে বলিস! মাত্র 2-1 দিনের ফেসবুকে কথা হয়েছে, আর এই 2-1 বার সামনাসামনি, তাতেই পূর্বরাগ হয়ে গেল। যা মুখে আসে তাই বলিস না। এই, তুই হাঁ করলেই না আমি হালুয়া বুঝে যাই, কারণ তুই তো আর সোজা সাপটা মেয়ে নয় যে হাঁ করলে হাওড়া বোঝাবি। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আচ্ছা হয়েছে, এক কাজ কর তো, চটপট কুট্টুসকে একটু আদর কর, ততক্ষণে আমি এক ছুটে গিয়ে স্নানটা সেরে রেডি হয়ে আসি। সে কি রে, কোথায় বেরোবি? আর বলিস না, কালকের জন্য একটা থ্যাংক ইউ জানাবো বলে নীলাঞ্জনকে বলেছি ওই বাবুদার রোলের দোকান থেকে এক চিকেন রোল ট্রিট দেব। আজ নীলাঞ্জন তাড়াতাড়ি অফিস ছুটি নিয়ে ফিরবে, ঠিক বিকেল 5টার সময় বাবুদার দোকানের সামনে দাঁড়াতে বলেছি। বাবা, তলে তলে এত! ঠিক আছে সখী, যাও, তুমি অভিসারে যাও। আমি তাহলে তুই বেরোলেই একসঙ্গে বেরিয়ে বাড়ি চলে যাব। তোকেও তো একদিন ট্রিট দেব, আজ শুধু নীলাঞ্জনকে। থাক, হয়েছে, আমার প্রতি অত দরদ দেখাতে হবে না। যাও, তাড়াতাড়ি একটু সুন্দর করে সেজেগুজে নাও দেখি। তো এবার আমাদের মিনি চলল তার গোপন অভিসারে, যদিও সেই অভিসার আর পূজার কাছে গোপন নেই। আরও একটা বিকেল সুন্দরভাবে কাটলো নীলাঞ্জনের সঙ্গে। তবে সেদিন রোল খেয়ে ফেরার পথে পরের দিন দেখা করার প্রতিশ্রুতিও দিয়ে গেল একে অপরকে। যাক, তাহলে আজ বাড়ি ফিরি। নেক্সট কবে দেখা হচ্ছে? নেক্সট দেখা করার কোনো কারণ আছে কি? কোনো কারণ থাকার কারণ আছে কি? ইস, ঠোঁটে ঠোঁটে অমনি উত্তর রেডি না। আসছে রবিবার সন্ধেবেলাটা আমি ফ্রি আছি, চাইলে গঙ্গার ধারে দেখা করা যেতেই পারে। ঠিক আছে, আমিও ফ্রি, তবে উইদাউট কুট্টুস কেমন? তোমার ওকে নিয়ে এত সমস্যা কেন বলো তো? ওরে বাবারে, আমি ঝগড়া করতে চাই না বাবা, দরকার হলে ওকে নিয়েই এসো। ঠিক আছে, আজ চলি। আজ শনিবার, রাত পোহালেই আবার দেখা হবে নীলাঞ্জনের সঙ্গে। তবে শনিবার সন্ধেটা শুধুই পূজার জন্য। পারমিতা, মিনি আর পূজার আরও একজন কমন ফ্রেন্ড। হঠাৎ রীতিমতো উদ্বিগ্ন চিত্তে রাস্তা আটকালো মিনি আর পূজার। মিনি আর পূজা তখন দুজনে মিলে পাড়ার মোড়ের ফুচকার দোকানের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে তারস্বরে ডেকে উঠল পারমিতা। এই মিনি, একটু কথা ছিল তোর সাথে, দাঁড়াবি? অমনি পূজা মিনির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ওই, ও হয়ে গেল, এক্ষুনি আমাদের সঙ্গে ফুচকা খেতে যেতে চাইবে। জানিস তো, আগের মাসে 2বার আমার থেকে ফুচকা খেয়েছে, টাকা দেয়নি। এখন যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস, বলবি এমনি হাঁটতে বেরিয়েছি। কথায় কথায় ততক্ষণে পারমিতা এসে হাজির এক্কেবারে ওদের সামনে। পারমিতা হাঁপাতে হাঁপাতে পূজাকে দেখে একটু ইতস্তত করতে করতে মিনিকে বলল, বলছিলাম কি, তোর সাথে একটু পার্সোনাল কথা আছে, একটু এদিকে আসবি রে। এই শোন, যা বলার এখানেই বল। ওর পার্সোনাল কথা মানে আমি সেটা জানতেই পারবো। তুই যদি ভেবে থাকিস যে ওকে সাইডে নিয়ে গিয়ে আলাদা করে বলবি আর ও আমাকে সেটা জানাবে না, তাহলে কিন্তু সেটা ভুল ভাবছিস। না, মানে বিষয়টা খুব কনফিডেন্সিয়াল, একটু আসবি রে এদিকে। তাও তুই যখন বলছিস না হয় বলি। শোন না, ওই নীলাঞ্জন ছেলেটার সাথে দেখলাম তুই সেদিন বাইকে করে ফিরছিস, ওর সাথে তোর পরিচয় আছে, তাই না রে? নীলাঞ্জন আর মিনির ব্যাপারটা যে ধীরে ধীরে জমে যাচ্ছে, সেটা আর কেউ জানুক আর নাই জানুক, পূজা এতদিনে বেশ ভালোই জেনে গেছে। আর বিষয়টাতে যে পূজার বেশ আপত্তি নেই সেটাও ঠিকই। ছেলেটা তো এমনিতে ভালোই, কিন্তু এই পারমিতা হঠাৎ করে ওর সম্বন্ধে খোঁজ নিচ্ছে কেন? হ্যাঁ, চিনি আমরা, তাতে তোর কি কি দরকার ওকে দিয়ে? হঠাৎ করেই পারমিতার গাল কেমন লাল হয়ে উঠল। লজ্জা পেয়ে পেয়ে আমতা আমতা করে বলে উঠল, না মানে জানিস তো, আমি না ছেলেটাকে খুব লাইক করি, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি,
কিছুতেই অ্যাকসেপ্ট করছে না। দেখ না। এই তোর কি দরকার ওই ছেলেটাকে নিয়ে? বেশ করেছে অ্যাকসেপ্ট করেনি, বলে দেবো যাতে তোকে ব্লক করে দেয়। পূজা থাম না, ও কি বলতে চাইছে শুনি। হ্যাঁ বাবা, তোদের না সব কিছু গুছিয়ে বলতে হয়, না হলে যেন কিছুই বুঝতে পারিস না। বলছি তো আমি ছেলেটাকে লাইক করি। এই শোন না, একটা চিঠি লিখেছি, ওর হাতে একটু দিয়ে দিবি প্লিজ? আর একটু বলে দিস ফ্রেন্ড রিকোয়েস্টটা যেন অ্যাকসেপ্ট করে। আমি অ্যাঞ্জেল পারো নামে রয়েছি। অ্যাঞ্জেল পারো? আচ্ছা, তোর নিজেকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে অ্যাঞ্জেল মনে হয়? হয়তো বাড়ির আয়নাটা ভেঙে গেছে না? আর না হলে তোর চোখের সমস্যা হয়েছে। আর কি বললি, চিঠি পৌঁছে দিতে হবে, তাই তো? কেন রে, তোর কি আমায় দেখে পিয়ন মনে হচ্ছে, নাকি আমি পোস্ট অফিসে চাকরি করি? অতই যদি ভালোবাসিস তাহলে জানা সোজা গিয়ে ওর বাড়িতে চিঠিটা হাতে ধরিয়ে দিয়ে আয়। ওরকম করে বলছিস কেন বাবা? একটা সামান্য তো চিঠি, ছোটবেলার বন্ধুর জন্য না হয় এটুকু করেই দিলি, কি এমন সমস্যা হবে? অমনি পাশে দাঁড়িয়ে থাকা পূজা রীতিমতো ছোঁ মেরে পারমিতার হাত থেকে চিঠিটা কেড়ে নিল। তারপর নিজেই খুলে পড়তে যাচ্ছিল, তখনই পারমিতা প্রায় তাড়াহুড়ো করে হামলে পড়ে ওর হাত থেকে আবার চিঠিটা ছাড়িয়ে নিয়ে মিনির হাতে ধরিয়ে দিল। ইস, কি করছিস বলতো? তুই পড়ছিস কেন? এটা তো নীলুর জন্য। মিনি মনে মনে এতক্ষণ বেশ চটিতং ভাব, তবে কোনো মতে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চিঠিও রইলো আর আমিও। রবিবার বিকেল, গঙ্গার ঘাটের হাওয়ায় এক অপূর্ব স্নিগ্ধতা। সূর্যাস্তের লালচে আলো নদীর জলে প্রতিফলিত হয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। ঘাটের অপর এক কোণে সিমেন্টের একটা বেঞ্চে বসে রয়েছে নীলাঞ্জন, পরনে হালকা নীল শার্ট আর জিন্স। কিছুক্ষণ পরেই হন হন করে হেঁটে এলো মিনি, চোখে মুখে এক রাস অভিমান। আরে বাস, মিনি ম্যাডাম, আজ তো বেশ চমৎকার লাগছে তোমাকে, কিন্তু মুখটা ওরকম হাঁড়িপানা করে রেখেছো কেন? এই নাও তোমার লাভ লেটার, পারমিতা দিয়েছে। লাভ লেটার মানে চিঠি? কিসের চিঠি? আর পারমিতাটাই বা কি? আহা, যেন কিছুই জানে না। পারমিতা মানে ওই ফেসবুকে অ্যাঞ্জেল পারো। অ্যাঞ্জেল পারো? তোমাকে নাকি ভীষণ পছন্দ, আহা, চিঠি পাঠিয়েছে তোমার জন্য প্রেমের প্রস্তাব, আর সঙ্গে হুকুম হয়েছে আমি যেন পিয়ন সেজে চিঠিটা তোমার কাছে পৌঁছে দিই আর রিকোয়েস্ট করি ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করে নিও। বাহ, চিঠির ওপর আবার একটা খাসা পারফিউম স্প্রে করেছে। তোমার বান্ধবী কিন্তু বেশ রোম্যান্টিক। হ্যাঁ, তাই নাকি? গন্ধটা ভালো লেগেছে? তাহলে আর দেরি করছো কেন? সোজা ওর বাড়ি চলে যাও, ওখানে গিয়ে চিঠির উত্তরটা দিয়ে দাও। আমার সাথে এখানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। মিনি রাগে এক প্রকার মুখ ফিরিয়ে চলে যেতে উদ্যত হলো। নীলাঞ্জন আর সামলাতে পারল না, হালকা হেসে মিনির হাতটা নরম করে চেপে ধরল। গঙ্গার স্নিগ্ধ হাওয়া যেন সেই মুহূর্তে থমকে গেল। এই যে ধানি লঙ্কা, দাঁড়াও তো, সামান্য একটা চিঠির জন্য এত রাগ? আরে বাবা, কেউ আমাকে প্রপোজ করলে বা লাইক করলে তুমি এত রিয়্যাক্ট করছো কেন? কেন রাখছি বুঝতে পারছো না? সত্যিই বুঝতে পারছো না? দেখো, কারোর যদি আমাকে ভালো লাগে তাতে তো আর আমার কিছু করার নেই না, কিন্তু আমার তো ভালো লাগে ওই মিনি রানীকে। ওই সেই প্রথম দিন থেকে, যেদিন থেকে ওই কুকুর বেড়ালগুলোর পিছনে পিছনে দস্যিপনা করতে দেখেছি, সেই দিন থেকে তো আমার মনটা ওই একটা জায়গাতেই আটকে গেছে। মিনি যেন আচমকা থমকে গেল। মিনির হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। রাগের মেঘগুলো এক নিমেষে হাওয়ায় মিলিয়ে গিয়ে সেখানে জমা হলো এক রাশ লজ্জা আর অদ্ভুত একটা ভালো লাগা। ধর, ফালতু কথা বলছো। একদম ফালতু কথা নয়। তোমার ওই বন্ধু পারমিতা, তাকে গিয়ে সোজা বলে দিও নীলাঞ্জনের অলরেডি একটা ভীষণ মাত্রায় দস্যি, ঝগড়ুটে আর ভীষণ মিষ্টি একটা গার্লফ্রেন্ড আছে, যার নাম মণিদীপা মিত্র। খুব চালাক তাই না? প্রপোজ করার আর কোনো রাস্তাই খুঁজে পেল না। উমা, সহজ মানুষের সহজ প্রেমের গল্প তো এমনই হয় মিনি, একদম সহজ আর সুন্দর। গঙ্গার পার ধরে নামতে থাকা শান্ত বিকেলের আলোয়
দুটো মন অবশেষে এক সুতোয় বাঁধা পড়ল। সব রাগ, ঝগড়া আর দস্যিপনার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা যেন আজ একটা মিষ্টি এন্ডিং পেল। আর তার সঙ্গে শেষ হলো আজকের দ্বিতীয় গল্প, একটা সহজ প্রেমের গল্প। ব্যাক টু ব্যাক দুটো লাভ স্টোরি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চটপট কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। আর সঙ্গে অবশ্যই মাথায় রাখতে হবে, যারা নতুন বন্ধু তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। আমরা এই চ্যানেলে প্রত্যেক শনিবার রাত্রি ঠিক 9:30 একটা নয়, একেবারে দুখানা ব্যাক টু ব্যাক প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্কের জটিলতা নিয়ে গল্প নিয়ে হাজির হই। আর আমাদের আরও একটা চ্যানেল আছে, ভালোবাসার মরশুম, যেখানে আমরা প্রত্যেক মঙ্গলবার দুপুর ঠিক 3:30-র সময় নিয়ে আসি একটা করে ভালোবাসার গল্প। আর তার সঙ্গে প্রত্যেক শুক্রবার রাত্রি 8টায় আসে আরও একটা ভালোবাসার গল্প। ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। ওই চ্যানেলের লিংক দিয়ে রাখলাম এই গল্পের ডেসক্রিপশন বক্সে। তবে এবার চলে আসি গত পর্বে যে 3 জন প্রথম সঠিক উত্তরদাতা পুরস্কার জিতে নিচ্ছেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন স্নেহা, সুপ্রিয়া মাঝি এবং বিদিশা জাতি। যাদের নাম ঘোষণা করলাম তারা সরাসরি ভালোবাসার মরশুমের মেইল আইডিতে যোগাযোগ করবেন এবং দিয়ে রাখবেন তাদের ব্যক্তিগত ঠিকানা এবং ফোন নাম্বার, যাতে আমরা সেপ্টেম্বরে আপনাদের সেই সারপ্রাইজ ছোট্ট ছোট্ট গিফটটা বাড়িতে পৌঁছে দিতে পারি। এবার চলে আসবো প্রথম 10 জন সঠিক উত্তরদাতা যারা গত পর্বে সঠিক উত্তর দিয়েছিলেন, তাও আবার একটা নয়, দুটো প্রশ্নের একসঙ্গে। তারা হলেন পূজা, স্নেহা, রিয়া দাস, অ্যালেক্স, সুপ্রিয়া মাঝি, সৃজা মুখার্জি, লিপিকা জানা, বিদিশা জাতি, এশা, অঞ্জলি চ্যাটার্জি, সৌমেন পাত্র সহ আরও অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, বৃষ্টি থামার শেষে। বৃষ্টি থামার শেষে গল্পে রাইয়ের অফিসের যে কলিগ রাইকে অপমান করেছিল, সেই কলিগের নাম কি? এই গেল আজকের প্রথম প্রশ্ন। আজকের দ্বিতীয় প্রশ্ন একটা সহজ প্রেমের গল্প থেকে। নীলাঞ্জনকে যে মেয়েটি লাভ লেটার পাঠিয়েছিল, অর্থাৎ মিনি আর পূজার কমন ফ্রেন্ড, তার নাম কি? যদি গল্প দুটোই মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে দুটো প্রশ্নই কিন্তু খুব সহজ। সময়ের অপেক্ষা না করে চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। দুটো প্রশ্নের উত্তর যাদের সঠিক হবে তাদের মধ্যে প্রথম 3 জন জিতে নেবেন সারপ্রাইজ গিফট। আর প্রথম 10 জনের নাম ঘোষণা করব আগামী পর্বে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, স্বাধীনতা দিবস এবং গোটা অগাস্ট মাসটা খুব ভালো করে কাটান। আর ভালোবাসার মরশুম এবং গল্পের মরশুমকে সঙ্গে রাখতে ভুলবেন না।